হেই আসসালামু আলাইকুম, কি হচ্ছে? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো। লাস্ট কয়েকটা ভিডিও আমি চায়না নিয়ে কিছু একেবারে সত্য কথা, যেটা বাস্তব চায়নাতে এখন চলতেছে বা এখন ইউনিভার্সিটি স্কলারশিপ চায়নার অবস্থা সব কিছু নিয়ে কথা বলার পরে অনেকের ভিতরে একটা কনফিউশন যে হচ্ছে ভাইয়া চায়না যাবো কিনা, অথবা এজেন্সিদেরকে বিশ্বাস করতে পারতেছি না, এদের কাছে গেলে শুধুমাত্র কিভাবে হচ্ছে চায়না নিয়ে ঢুকাবে, মানে টাকা পয়সা কিছু রাইখা জাস্ট আমাকে চায়না নিয়ে ছাইড়া দিচ্ছে, কিন্তু এরপরে আমার স্কলারশিপ, পড়াশোনা, অথবা যাওয়ার আগে এত বক্কর চক্কর, চায়না গেলে এত টাকা ইনকাম করতে পারবো, এইটা করতে পারবো, ওইটা করতে পারবো, কোনো কিছুর সাথে কোনো মিল থাকে না। সো এইটা নিয়ে সবাই একটা ডিপ্রেশনের মধ্যে আছে। আমি অনেক মেসেজ পাইছি, আসলে অত মেসেজের আনসার দেওয়াও খুব কঠিন। এই জন্য চিন্তা করলাম যে এই ভিডিওটা আমি করি, যেখানে আমি আলোচনা করব কিভাবে আপনি ফ্রি কস্টে চায়না আসবেন, অর্থাৎ আপনার যে চায়না আসার প্রসেসিংটা, এখন যেটা এজেন্সির কাছে গেলে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, কেউ কেউ 5 লাখ, 6 লাখ টাকা দিয়েও আসতে হইতেছে, অর্থাৎ এজেন্সিরই এত টাকা পয়সা দিতে হচ্ছে। এই প্রসেসটা কিভাবে শর্ট করে আপনি আপনার কাজ করবেন, বা হচ্ছে আমি হেল্প করলাম বা একটা টিম হেল্প করলো আপনাকে খুব অল্প খরচে, একেবারে হাতের পকেট খরচের মতো একটা খরচ দিয়ে আপনি এই পুরো প্রসেসিংগুলো বুঝবেন, স্কলারশিপ সম্পর্কে বুঝবেন, ইউনিভার্সিটি সম্পর্কে বুঝবেন, ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া, কন্ডিশন সব কিছু বুঝে শুনে আপনার মতো করে আপনি অ্যাপ্লিকেশন করবেন। এর মধ্যে যত প্রবলেম ফেস করবেন, অথবা হচ্ছে ধরেন আপনি যে কোনো ধরনের আপনার হেল্প লাগবে, এই জিনিসগুলো নিয়ে কোনো কাজ করা যায় কি না, এইটা নিয়ে চিন্তা করতেছিলাম। কারণ হচ্ছে ফাইল নিয়ে কাজ করা অনেকটা ডিফিকাল্ট, যে হচ্ছে এত জনের মধ্যে, কারণ বিশেষ করে বাংলাদেশ থেকে প্রায় এখন বছরে 1000 খানেক স্টুডেন্ট আসতেছে, মানে 10,000-এর মতো প্রায় বছরে। সো হিউজ একটা স্টুডেন্ট, হ্যাঁ। আর বেশিরভাগ স্টুডেন্টই হচ্ছে এজেন্সির মাধ্যমে আসার কারণে, স্কলারশিপ বা বিভিন্ন কারণে, এবং বড় বড় যারা এজেন্সি আমরা জানি, অনেক ফলোয়ার ফেসবুকে, ইউটিউবে বা অনেক দিন ধরে কাজ করতেছি, এরাও প্রচুর চার্জ করে এবং প্রচুর প্রতারণা করে, যে হচ্ছে বলে হচ্ছে এক ইউনিভার্সিটির পোর্টাল দিয়ে যে এই ইউনিভার্সিটি স্টেপেন আছে, স্টুডেন্ট নিয়ে বসে আছে 200-100, তো 200-100 সিট ওইখানে পাওয়া যাবে, সর্বোচ্চ হলে 10 থেকে 15 বা 20টা স্টুডেন্ট যাইতে পারবে, কিন্তু সবাইরে বলছে যে স্টেপেন হবে, বইলা টাকা পয়সা নিয়ে বিধিকিস্তা, তারপরে হচ্ছে আপনার স্টেপেন তো সম্ভবই না এতজনের স্টেপেন দেওয়া, কারণ কলেজের সিটই তো নাই, আপনার দিবেই না এতজনের স্টুডেন্ট। এই হচ্ছে সমস্যা। আরও কিছু আছে যে হচ্ছে বড় এজেন্সি, বাটতে এত চার্জ করে এবং স্টুডেন্টের সাথে কথার কোনো কমিটমেন্টই নাই, এবং এমন অ্যাডভার্টাইজমেন্ট করে যে হচ্ছে সিএসসি গভর্নমেন্ট স্কলারশিপ সবাই পাওয়া যাবে, চায়নাতে যারা আসবে সবাই সিএসসি গভর্নমেন্ট স্কলারশিপে আসবে, মান্থলি স্টেপেন 50,000, 60,000 টাকা, মানে এইরকম অ্যাডভার্টাইজমেন্ট করে স্টুডেন্টদেরকে একেবারে পাগল বানায় ফেলে, এবং প্রসেসিংও করে ওইভাবে, পরে গিয়ে স্কলারশিপ হয় না, নানান দান্দা দেখায় যে ইউনিভার্সিটি এই সমস্যা, তোমার রেজাল্টের ওই সমস্যা, এই বক্কর চক্কর করে হচ্ছে টাকাগুলো খায়। সো এই জন্য প্ল্যান করতেছিলাম যে এরকম একটা সহজ ওয়ে করা যায় কিনা, যে হচ্ছে একেবারে স্বল্প কিছু টাকা খরচ করবেন, আপনি আপনার অ্যাপ্লিকেশন ইউনিভার্সিটিতে করলেন, অ্যাপ্লিকেশন ফ্রি, আপনি আপনার মতো করে পে করলেন, কোন ইউনিভার্সিটি করতেছেন, কী সাবজেক্টে করতেছেন, ওই ইউনিভার্সিটির স্কলারশিপ কী, ওইখানে হচ্ছে আপনার কী কন্ডিশন, এবং বিগত সালের স্টুডেন্ট যারা আছে তাদের সাথে কথা বললেন, তাদের কী অবস্থায় স্কলারশিপ ধরে রাখতে পারতেছি কি না, এই বিষয়গুলো সবগুলো জেনে শুনে যদি আবেদন করা যায়, আমার মনে হয় এখন বর্তমানের যে একটা, মানে সবাই একটা কি একটা হুড়হুল্লার মধ্যে আছে, যে চায়না গিয়ে আদৌ ভালো হবে কিনা, কি অবস্থা হয়, স্কলারশিপ 1 বছর চলে যায় কিনা, বিশেষ করে ব্যাচেলরের যারা স্টুডেন্ট আছে এদের জন্য একটা খুবই প্যারাদায়ক অবস্থা হয়েছে এখন। এবং হচ্ছে অনেক আগে থেকে যদি প্রিপারেশন নেওয়া যায়, চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শিখলো একসাথে, বা ল্যাঙ্গুয়েজের একটা কোর্স করে তারপরে যদি 1+4 প্রোগ্রামে, যেটা ব্যাচেলরের 1 বছর চাইনিজ শেখার পরে 4 বছরের ব্যাচেলর, এইগুলা নিয়ে কাজ করা যায় কিনা, এই সবগুলো নিয়ে একটু চিন্তা করতেছিলাম। এই জন্য আমার এই ভিডিওটা কথা বলবো হচ্ছে, আপনারা চান কিনা যে এরকম একটা প্রোগ্রাম হোক, যেখানে সবাই ওপেনলি ইউনিভার্সিটি সম্পর্কে জানবে, সাবজেক্ট সম্পর্কে জানবে, স্কলারশিপ কন্ডিশন, বিগত সালে যারা স্টুডেন্ট আছে তাদের সাথে কথা বলে জেনে শুনে একেবারে কাজ, মানে পা বাড়াবে। এখন যেটা হয় সবার ক্ষেত্রে একই, যে হচ্ছে ইউনিভার্সিটির নাম অনেক ক্ষেত্রে বলা হয় না, সাবজেক্ট, তারপর হচ্ছে কোন ইউনিভার্সিটি আবেদন করতেছে, এইগুলা, কারণ সবাই হাইড করাতে হচ্ছে এই পুরো মার্কেটিং স্ট্র্যাটেজিটাই চেঞ্জ হয়ে গেছে। আগে ইউনিভার্সিটির নাম বলা হয়তো, সাবজেক্ট বলা হয়তো, যদিও তখন অনেক কম লোক স্টুডেন্টের কাজগুলো করতো, বা তখন একটা সিস্টেমের মধ্যে ছিল। এখন সবাই কাজ করার কারণে অনেক একটা ঝামেলা হয়েছে, এবং এটা একটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলা যায় এখন বর্তমানের যে অবস্থা চায়নাতে। এই জন্য যেভাবে পারতেছে স্টুডেন্ট নিয়ে এসে টাকা পয়সা নিয়ে একটা
হুড়হুল্লা অবস্থা। যদিও ভালো হইতো যে হচ্ছে ধরেন আপনি চায়না আসার পরে যদি সেফ স্কলারশিপ থাকতো বা যেটা শুনে আসতেছেন ওইটাই যদি চায়নাতে থাকতো তাইলে চলতো, হ্যাঁ যা খরচ হয়েছে আমি একবারে চায়না চলে আসলাম, এখন স্কলারশিপ যাই হোক আমি আপাতত তো চলে আসছি, পড়াশোনাটা শেষ করি, পরবর্তীতে দেখা যাবে কি হয়। কিন্তু আসার সময় এত লোভ লালসা দেখা চায়না আসা হয়, কিন্তু দেখা যায় যে পরবর্তীতে আসলেই কোনো মিল নাই। হ্যাঁ, সো এই একটা বড় প্রবলেম এখন হচ্ছে, এবং বিশেষ করে চাইনিজ ইউনিভার্সিটিগুলোও একই অবস্থা। মানে আপনি ধরেন 4 ইয়ার্স স্কলারশিপে প্রথমে একটা স্কলারশিপে আসছেন, দেখা যাবে 1 বছর পরে 2 বছর পরে এই কন্ডিশনগুলো চেঞ্জ হচ্ছে। সো ওইখানেও হচ্ছে আপনাকে 100% কনফার্মেশন দেওয়াটা খুবই টাফ। সো এক হচ্ছে এজেন্সিদের মিস ইনফরমেশন, আরেকটা হচ্ছে ইউনিভার্সিটিগুলোর কোনো রুলসের মধ্যে না থাকা, এক কথায় বলা চলে। কারণ হচ্ছে তারা মন চাইলেই 1 বছর পরে নতুন একটা রুলস নিয়ে এসে স্কলারশিপের হাবিজাবি করতে পারে। অনেক ইউনিভার্সিটি এরকম করছে, এই জন্য আমি বলতেছি, আমার দেখা এক্সপিরিয়েন্স শোনা থেকে আমি বলতেছি এই কথাগুলো। এবং একটা প্রবলেম ওই যে আমি বললাম যে হচ্ছে অনেকে আমরা আসলে জানি না ইউনিভার্সিটি সম্পর্কে, কোথায় যাচ্ছি, ওই ইউনিভার্সিটির কন্ডিশন কী বা কীভাবে এই ইনফরমেশনগুলো নেয় এইগুলো। সো এই সব মিলাই আমার মনে হয় এরকম একটা প্রোগ্রামের মতো করা যায় যেখানে আমরা ইউনিভার্সিটি সম্পর্কে জানবো, সাবজেক্ট সম্পর্কে জানবো, স্কলারশিপের কন্ডিশন, ওই ইউনিভার্সিটি যারা পড়াশোনা করতেছে তাদের কী অবস্থা, এই সব কিছু যায় না যদি আবেদন করা যায়, তাহলে আমার মনে হয় যে বেস্ট চয়েস হইতে পারে। এবং যদি তা না হয় টাকা পয়সাই খরচ করতে, তাহলে আমরা চাইনা কেন আসবো, অন্য কোনো কান্ট্রিতে চলে যাব যেখানে গেলে আমি জবও করতে পারবো, আর পড়াশোনার পরে ফিউচারটাও সিকিউর হবে। মানে খুঁজতে হবে ওইরকম একটা কান্ট্রি, ওইখানে যাইতে হবে। চাইনায় একটা অপশন এরকম হওয়ার কথা না, এবং ভালো একটা ওয়ে। দিন শেষে সবাই তো আসে এখানে পড়াশোনা করতে ভালো কিছু করার জন্য, তাই না? এখান থেকে পড়াশোনা করা অবস্থায় আপনি কিছু করতে না পারলেও এমন যদি হয় যে পড়াশোনার পরে আপনি জব করতে পারবেন, ওই গ্যারান্টিও কিন্তু চায়নাতে নাই। আপনি ল্যাঙ্গুয়েজ না পারলে সবাই যে গ্র্যাজুয়েশনে পরে জব করতে পারবে এরকমও না। সো এরকম একটা অপশন খোঁজা দরকার যে সবার যেন উপকার হয়। পড়াশোনা করে এখানে জব না পাইলেও ধরেন আপনি একটা স্কলারশিপে 4 ইয়ার্স করার পরে আপনি মাস্টার্সের জন্য অন্য কোথাও ট্রাই করতে পারবেন, অথবা যদি চায়না ফ্লেক্সিবল নাই হয় তাহলে আমরা অন্য কান্ট্রি চয়েস করব, কোনো সমস্যা নাই। আমার কথা হচ্ছে যে আপনারা ভালো কিছু করেন, চায়নায় পড়াশোনা করেন অথবা দেশের অন্য কোথাও, এবং চায়না সম্পর্কে যে মিসগাইড ইনফরমেশনগুলো আছে এইগুলো আমি খুলে খুলে ভেঙে আপনাদেরকে বলার চেষ্টা করব। এবং অনেকেই আমাকে মেসেজ করে যে এই ইউনিভার্সিটি কী অবস্থা, ওই ইউনিভার্সিটি কী অবস্থা। আমি ট্রাই করবো যে হচ্ছে প্রত্যেকটি ইউনিভার্সিটি আর পোর্টাল দেখে বা হচ্ছে ইউনিভার্সিটি এই বছর স্কলারশিপের কী অবস্থা, কন্ডিশন, এইগুলো নিয়ে ভেঙে ভেঙে কথা বলার জন্য স্পেসিফিক ইউনিভার্সিটি নিয়ে। তাইলে আমার মনে হয় অনেক বেশি আপনারা ওপেন হবেন ওই ইউনিভার্সিটি সম্পর্কে এবং স্কলারশিপ সম্পর্কে এবং বর্তমানে সমস্যা। এটার জন্য আমার কিছু হেল্প লাগবে হচ্ছে যারা অলরেডি চায়নাতে পড়াশোনা করতেছে তারা যদি আমাকে একটু, আমি যখন একটা পোস্ট করবো ইউনিভার্সিটি সম্পর্কে, ওইটা তো হচ্ছে পোর্টালের আমরা যা বুঝি বা ইউনিভার্সিটি অফিসিয়ালি যা বলে, এর বাইরে যারা পড়াশোনা করতেছে তাদেরও অভিজ্ঞতা কী, এরকম দু একজন যদি আমাদেরকে ফিডব্যাক দিতে পারে তাইলে আমরা আরও বিস্তারিত কথা বলতে পারবো। আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন যারা চায়নাতে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়তেছেন, মেসেজ করতে পারেন অথবা আমাকে হচ্ছে নক করতে পারেন পার্সোনালি, এবং আপনার ইউনিভার্সিটি কী অবস্থা, স্কলারশিপের কন্ডিশন ঠিক আছে কিনা, এগুলো নিয়ে কথা বললে আমি নেক্সট পরবর্তীতে ফ্রেশম্যান যারা আসবে তাদেরকে হয়তো হেল্প করবো, অথবা আমি যোগাযোগ করার চেষ্টা করবো পার্সোনালি, আমি যাদেরকে চিনি বা আমার যত পরিচিত আছে তাদের থেকে নিয়ে প্রত্যেকটা ইউনিভার্সিটি সম্পর্কে কী অবস্থা, বাস্তব হাল কী অবস্থা চলতেছে, বা স্কলারশিপ কীরকম রাখতে পারতেছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা, এগুলো নিয়ে আমি এর পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করবো। হয়তোবা এখন অনেকটা লেট, যদি আমরা জানুয়ারি থেকে শুরু করতে পারতাম তাহলে এই সেমিস্টারের জন্য অনেকের উপকার হইতো। তারপরেও আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করব এই বিষয় নিয়ে হেল্প করার জন্য। এবং হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি চায়নাতে যেখানে আসেন, যে ইউনিভার্সিটিতে আসেন, যে স্কলারশিপে আসেন, জেনে বুঝে শুনে আসেন, এবং আপনার ফ্যামিলি যদি ওইভাবে সাপোর্ট দিতে পারে ওয়েলকাম। অবশ্যই চায়না একটা ভালো চয়েস, বাট যদি ফ্যামিলির অবস্থা খারাপ হয়, অনেক লোভ লালসা দেখায় আপনাকে, চায়না আসার পরে কোনো কিছুই মিল না থাকে, তাহলে খুব বড় একটা হোঁচট হয়ে যাবে আপনার জন্য। ওই বিষয়টা নিয়ে আমি কাজ করতে যাচ্ছি। যাদের টাকা পয়সা আছে, খরচ করতে পারবে 8-10 লাখ টাকা ব্যাচেলরের জন্য, তারা চোখ বন্ধ করে চলে আসেন, অবশ্যই ভালো হবে। বা যাদের টাকা অবস্থা খুব খারাপ, মানে ফ্যামিলিতে ওইভাবে সাপোর্ট দিতে পারবে না অনেক বেশি টাকা পয়সা দিয়ে, তাদের জন্য হচ্ছে খুবই উপকারে আসবে এই সিরিজগুলো, বা হচ্ছে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো। আশা করি এই হচ্ছে আজকের ভিডিওটা। আশা করব সবাই একটু সবার দিক থেকে হেল্প করবেন যারা চায়নাতে অলরেডি আসেন, এবং হচ্ছে
যারা ফ্রেশ আছেন, আপনি কোন ইউনিভার্সিটিতে আবেদন করতে চাচ্ছেন বা কী অবস্থা, এগুলো নিয়ে কথা বললে এবং কোন সাবজেক্ট, তাহলে আমরা বিস্তারিত একটা সমাধান নিয়ে আসতে পারবো এটা নিয়ে। ধন্যবাদ সবাইকে। আজকে ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আশা করছি আপনাদের আশা পূরণ হবে। চায়নাতেই পড়াশোনা করেন অথবা পৃথিবীর যে কোনো জায়গায়, কেমন? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। সালামু আলাইকুম।